হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতোই আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়েই আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। ঘুম থেকে উঠেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, নামাজ পড়েছি, তসবিহ তাহালিল পড়ে হঠাৎ করে চোখটা একটু লেগে আসছিল, কারণ ইদানিং আমার রাত্রে রাত্রে প্রচণ্ড জ্বর হচ্ছে, যার কারণে শরীরটাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাই তাসবিহ পাঠ করতে করতে একটু বালিশের সঙ্গে মাথা দিয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি 9:30 বাজে। তখন তো অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিলাম, কখন নাস্তা তৈরি করব, কখন খেয়ে নুজাতার আব্বু বাজারে যাবে। যেহেতু আজকে অফ ডে ছিল তাই উনি বাজারে যাবেন। তো আলহামদুলিল্লাহ মাথায় একটা বুদ্ধি এলো যে ঝটপট করে এই চাপটি রেসিপিটা তৈরি করে ফেলি। আর এটা আমার নুজাতার আব্বু খুবই পছন্দ করে। কাঁচা ঝাল, পেঁয়াজ সব কুচি কুচি করে দিয়ে একটু ম্যাজিক মশলা দিয়ে এই চাপড়িটা তৈরি করে এর সঙ্গে একটু ডিম ভাজি করে দিলাম। আর নুজাদের আব্বু খুবই পছন্দ করে, যেহেতু প্রতিদিন সকালবেলা অফিসে চলে যায় তাই এই নাস্তাটা আর খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে তার পছন্দের নাস্তাটা তৈরি করে দেই। তো প্রথমেই তো দেখতে পেলেন, প্রথমে নুজাদের আব্বুকে আগেই আমি চাপড়ি তৈরি করে দিয়েছি, তার সঙ্গে ডিম ভেজে দিয়েছি। ওনাকে ওই খাবারটা দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিচ্ছেন। আর এখন আমার নৌজাতের জন্য ভেজে নিচ্ছি। আমার নৌজাত যেহেতু ঝাল পেঁয়াজ খায় না, ওই জন্য প্রথমে আমাদেরগুলো ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে আমার নৌজাতের জন্য কোনো রকম ঝাল পেঁয়াজ ছাড়া ভেজে নিয়েছি। আর এই যে এখন মামের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সবাই খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পরবর্তী কাজে আবার নেমে পড়ব। বরাবরের মতোই যদি আমার লাইফস্টাইল, এই যে সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আসলে হয় কি, যখন ভিডিও আপলোড করি তখন হয়তো আপনাদের কোনো কাজ থাকে বা কোনো ব্যস্ততা থাকে, তাই ভিডিও নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই ভিডিওটা দেখতে পারে না, কারণ মানুষের নামাজ কালামও তো থাকে অন্যান্য কাজের সাথে। তাই হয় কি, নোটিফিকেশন আপনার মোবাইলে যদি পৌঁছে যায়, তাহলে আপনার যাবতীয় কাজকর্ম যা আছে সব কিছু সেরে নিয়ে তারপরে আপনি ফ্রি হবেন যখন, তখন আমার এই ভিডিওটা দেখে নেবেন। আসলে আমাদের একটা ভিডিও করতে না অনেক পরিশ্রম হয়, দেখতে যতটা সহজ অতটা কিন্তু সহজ না। সারা দিনের লাইফস্টাইলটা একটু একটু করে শেয়ার করে কিন্তু অনেকটা সময় লাগে। আর সারা দিনের ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু সারা দিনই দেখতে হবে। তাই ওই সব কিছু কেটে কুটে সারাদিনের ভিডিওটা মোটামুটি 10-15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমার ফ্যামিলির একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। নাস্তা করার পরে থালা বাসনগুলো আলহামদুলিল্লাহ ক্লিন করে নিয়েছি, ঘর দরজা যা আছে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বিছানাটা একটু চেঞ্জ করে দিলাম। আমি সবসময় চেষ্টা করি একটা বিছানা 4 দিন 5 দিন পর পর চেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ ওই যে খাটের উপর ওঠা নামা শোয়া বসা, এতে করে কিন্তু অনেকটাই বিছানাটা ময়লা হয়ে যায়। তাই চেষ্টা করি কমপক্ষে 7 দিনের ভিতরেই বিছানাটা একটা বিছানা রাখার, তারপরে চেঞ্জ করে ফেলি। অনেক সময় দেখা যায় বিছানার উপর নোংরা হয়ে যায়, তখন ওই 7 দিন আর রাখা হয় না, 3-4 দিনের মধ্যেই চেঞ্জ করে ফেলি। আসলে যখন যেমন তখন তেমনভাবেই সব ঘর দরজা ক্লিনিং করার চেষ্টা করি। আর এখন এই যে বিছানা গুছিয়ে নিলাম, মশারিটা কভারের মধ্যে রেখে দিলাম একটু পরিপাটি করে। আর জায়নামাজগুলো একটু এলোমেলো হয়েছিল। অবশ্য 2 ঘরেই আমার জায়নামাজ আছে, যখন যেই ঘরে নামাজ পড়ি তখন সেই ঘর থেকেই জায়নামাজ নিয়ে নামাজটা আদায় করি। তো এই ঘরে 3টা জায়নামাজ ছিল, এই 3টা একটু যদিও ভাঁজ করা ছিল, তারপরে আবার একটু ভাঁজ করে রেখে দিলাম।
বিছানাপত্রগুলো কিন্তু দিনের মধ্যে কয়েকবারই আমরা পরিষ্কার করি, কিন্তু জায়নামাজগুলো কিন্তু ওই 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া খুব একটা ঝাড়া পোছা হয় না। এই জন্য আমি চেষ্টা করি যখন বিছানা পরিষ্কার করি তখন জায়নামাজগুলো আবার একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার পরিপাটি করে রাখি। আর বিছানাগুলো 5-7 দিন পর ধোয়া হলেও জায়নামাজগুলো কিন্তু কমপক্ষে মাসে একবার বা 2 মাসে একবার ধোয়া হয়। এই জন্য এই জায়নামাজগুলো একটু পরিষ্কার করে রেখে দিলাম। ঘর দরজা বিছানাপত্র সব কিছু পরিষ্কার করার পর এখন চোখ পড়লো এই রাইস কুকারের উপরে। এই রাইস কুকারটা না অনেক দিন থেকেই একটু নোংরা হয়ে গিয়েছে। ওই যে ভাত রান্নার সময় অনেক সময় কিন্তু অসাবধানতার কারণে অনেক সময় ভাতের মাড়টা পড়ে যেয়ে এর আশেপাশে লেগে যায়। তাই ভাবছিলাম অনেক দিন ধরে এটা পরিষ্কার করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। আসলে গৃহিণীদেরকে কিন্তু সারা দিনই ব্যস্ত থাকতে হয়, যেমন বাচ্চাদের নিয়ে, তেমনি রান্নাবাড়া নিয়ে, তেমনি ঘর দরজা গোছগাছ নিয়ে। তাই একটা কাজ করতে করতে কিন্তু অন্য একটা কাজ আবার আমাদের জন্য রেডি হয়ে যায়। তাই সব দিকে কিন্তু সব সময় খেয়াল দিয়ে পারা যায় না। একটা করতে করতে অন্যটা নোংরা হয়ে যায়, সেইটা পরিষ্কার করতে করতে আবার অন্য সাইড নোংরা হয়ে যায়। সব দিকে খেয়াল রাখতে গেলেও কিন্তু গৃহিণীদের অনেকটা কষ্ট হয়ে যায়। তাই অনেক সময় অনেক জিনিস নোংরা হয়ে থাকে, সময়ের অভাবেও কিন্তু পরিষ্কার হয় না। তাই আজকে একটু জোর করেই এই রাইস কুকারটা পরিষ্কার করে নিলাম। আর এই রাইস কুকারটা ব্লু ম্যাজিক কোম্পানির। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালোই সার্ভিস দিচ্ছে। রাইস কুকারটা সুন্দর করে পরিষ্কার করে গোছগাছ করে নিতেই দেখি নুজাতের আব্বু আবার বাজারে নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ সেই বাজারগুলোই এখন টুকটুক করে গুছিয়ে নেব। আর বাজার যখন নুজাতের আব্বু নিয়ে আসে তখন কিন্তু ওই সাথেই আমি সব কিছুই গুছিয়ে ফেলি। ওইটা রেখে দিলে না পরবর্তীতে অনেকটা দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় রান্না বাড়া করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি বা রেস্ট নিচ্ছি, ওইটা কিন্তু আবার গিয়ে সে রাত্রে গোছাতে হয়, তখন কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। এই যে নুজাতের আব্বু সবজি নিয়েছে, পেঁপে, অনেক বড় একটা পেঁপে নিয়ে এসেছে। যেহেতু আমি সবজি খুব পছন্দ করি তাই সব সময় আমার পছন্দ মতো সবজি নিয়ে আসে। পেঁপে নিয়ে এসেছে, তারপরে যে চিচিঙ্গা, অনেকে কুশি বলে, ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, তারপর পাকা কলা নিয়ে এসেছে। সব কিছুই এখন আস্তে আস্তে একটু গুছিয়ে নেব। আর এই যে আমি এখন যে ভয়েস দিচ্ছি না, এখন কিন্তু হঠাৎ করে বাহিরে বৃষ্টি নেমে গিয়েছে। তো ভয়েস দেওয়া অফ করে বাইরে গিয়ে আবার কাপড় চোপড়গুলো উঠিয়ে রেখে এসেছি যাতে ভিজে না যায়। আবারও এখন ভয়েস দিতে এসেছি। এভাবে বারবার যাওয়া আসা করলে না আগে কি বলেছি বা পরে কি বলবো এগুলো খুব একটা খেয়াল থাকে না। যাই হোক, পাকা কলাগুলো গুছিয়ে নিলাম। আর আজকেই হয়তো প্রথমবারের মতো আমার নুজাতের আব্বু এই যে অল্প কলা এনেছে। ওনার অভ্যাস যাই কিনবে বেশি পরিমাণে কিনবে, হয়তো কলার কাইন ধরে কিনে নিয়ে আসবে, নয়তো বা কলা ডজন ধরে নিয়ে আসবে। তো আজকে একটু কম নিয়ে এসেছে। আর ওই যে আম পাবলিক বললাম না, যতই বাড়িতে আম থাকুক আম নিয়ে আসবে। এই যে আম নিয়ে এসেছে, সেগুলো গুছিয়ে রাখলাম। গ্যাসের চুলায় রান্না করেও কিভাবে গ্যাস সাশ্রয় করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেহেতু আমাদের কাঠের চুলা নেই, সব রান্না বান্নাই গ্যাসের চুলায় করতে হয়, এজন্য প্রচুর পরিমাণে গ্যাস আমার খরচ হয়। এক মাসেই একটা গ্যাস যায়, হায়েস্ট হলে 1 মাস 7 দিন। তো আমি কিভাবে গ্যাস সাশ্রয় করি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গ্যাসে রান্নার পাশাপাশি আমি এই কারি কুকারটায় ঝোল তরকারি রান্না করি। এই কারি কুকারে কিন্তু খুব একটা ভাজাভাজি করা যায় না, মাছ ভাজাও তেমন একটা যায় না, আর ভাজি করলেও কিন্তু অতটা ঝরঝরে হয় না। তবে বিপদের কথা আলাদা, যখন গ্যাস থাকে না তখন এইটাই ভাজি করি, আবার মাছও ভেজে নেই কোনো রকম করে। আমি যত ঝোল তরকারি আছে, যেমন পেঁপে, লাউ, পটল দিয়ে আলু দিয়ে রান্না করি, বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, মানে এ জাতীয় সব রান্নাগুলো কিন্তু আমি এই যে আমার কারি কুকারে করি।
তা এভাবেই হচ্ছে কিছুটা গ্যাস আমার সাশ্রয় হয়। যেখানে একটা গ্যাস 1 মাস 7 দিন যায়, সেখানে একটা গ্যাস আমার 1.5 মাস বা 2.5 মাসও অনেক সময় চলে যায়। এটা নির্ভর করে হচ্ছে রান্নার উপর, যেহেতু আমার নাস্তা আইটেম করতে হয় সকালে বিকালে 2 বেলা। তারপর হচ্ছে রান্না বাড়া, পিঠা পায়েস যাই রান্না করি না কেন গ্যাসেই করতে হয়। ওই জন্য হচ্ছে গ্যাসের উপর আমার প্রচুর চাপ পড়ে। সেই চাপটাই একটু সাশ্রয় করার জন্য আমি হচ্ছে কারি কুকারে এভাবে রান্না করি। ঝোল তরকারিগুলো সব কারি কুকারে রান্না করি, আর যেগুলো ভাজাভাজি আছে সেগুলো হচ্ছে গ্যাসে রান্না করি। আর গ্যাস কিন্তু আপনার কিনতে গেলে পুরোই 1500-1900, যখন যেমন দাম তখন তেমন দাম দিয়েই কিনতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কিন্তু কারেন্ট কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু 200-300 টাকাও ভরা যায়, যখন আপনার যেমন সামর্থ্য। আপনার এখন 1000 টাকা ঢুকাতে না পারছেন, তখন কিন্তু আপনি 200-300 টাকাও মিটারে রিচার্জ করে হচ্ছে রান্না বাড়া যাই হোক করতে পারবেন। কিন্তু গ্যাস কিনতে গেলে টোটাল টাকাটাই দিতে হয়। এই জন্য আমার হাজব্যান্ড যদিও খুব একটা হিসাব করে না, কিন্তু ওই যে গৃহিণীরা যদি একটু হিসেব করে চলতে পারে তাতে ক্ষতি কী, নিজের সংসারেই তো তার সঞ্চয়টা থেকে গেল। এই যে নুজহাতের আব্বু হচ্ছে আজকে বাজার থেকে একদমই একটা দেশি মুরগি নিয়ে এসেছে। দেশি মুরগি খেতে উনি খুব পছন্দ করে। এই যে দেশি মুরগিটা কষিয়ে যে ঝোলের পানি দিয়ে দিলাম না, এই তরকারিটাও কিন্তু আমি কারি কুকারে দিয়ে রান্না করি। যদিও আজকে ভিডিওতে সেটা দেখানো হলো না, শুধু আপনাদের সঙ্গে একটু বলেই শেয়ার করলাম। আর ওই যে বলেছিলাম না যে আমার হচ্ছে রাতে রাত্রে প্রচুর জ্বর হয়, এজন্য কিন্তু ঠোঁটের নিচে চিবুকের উপরেও কিন্তু বড় বড় 2টা জ্বর ঠাসা পড়েছে, যার কারণে কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল লাগে। তো নুজহাতের আব্বু এই যে কলা নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, বলছে যে তুমি রান্না করবে আর ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিবে। না খেলে কিন্তু উনি আবার প্রচুর বকাঝকা করে বাচ্চাদের মতো। তো বলে তুমি কি বাচ্চা মানুষ নাকি যে তোমাকে সব কিছু বলে বলে দিতে হবে, খাবার নিয়ে এসেছি বাড়িতে তুমি খেয়ে নিবে। যদিও আমার অত খেতে খুব একটা ভালো লাগে না, তারপরেও নুজহাতের আব্বুর বকাঝকার জন্য এই যে রান্নার ফাঁকে ফাঁকে টেবিলটা গুছিয়ে নিলাম। আর হচ্ছে এই যে একটা কলা 2টা বিস্কিট নিয়ে নিলাম, না খেলে আবারও বকাঝকা করবে। যেহেতু শরীরটা আমার, তাই আমাকেই সব কিছুর যত্ন নিতে হবে। তারপরেও অসুস্থ থাকলে না খুব একটা খেতে ইচ্ছে করে না, তারপরেও শরীর সুস্থ রাখতে হলে খেতে হবে। এই যে রান্নার ফাঁকে ফাঁকে একটু নাস্তা করে নিলাম, তারপরে হচ্ছে ঘর দরজাও পরিষ্কার করে নিলাম। যেহেতু বন্ধের দিন ছিল এটা, নুজহাতের আব্বু জোহরের সালাদটা আদায় করার পরপরই বাসায় এসে খাবার খেতে চাইবে। ছেলে তো বাড়িতে নেই, মেয়ে আমি আর নুজহাতের আব্বু 3 জন, তাই একজন যদি দেরি হয়ে যায় ফ্রেশ হতে তাহলে ওরাও আবার ভাত খাবার জন্য বসে থাকবে। এই জন্য হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে থালা বাসন যেগুলো জমেছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, ঘর দরজাও পরিষ্কার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই যে আমার মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে। ফাইনালি এর উপর একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়ে কমপ্লিট করে নিলাম। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভয়েসটা যে কতটুকু ক্লিয়ার আসছে বুঝতে পারছি না, যখন পরবর্তীতে চেক করব বুঝতে পারবো। আর এই যে হচ্ছে নুজহাতের আব্বু এখন জোহরের সালাদটা আদায় করতে চলে যাবে, তো ওনার পাঞ্জাবি আমি একটু খুঁজছি যে কোথায় রেখেছি। আসলে ওয়ার্ড্রোব এবং আলমারি 2 জায়গাতেই হচ্ছে নুজহাতের আব্বুর কাপড়টা রাখি, তাই কখন কোনটা যে কোথায় রাখি ওইটা আর কি অনেক সময় খেয়াল থাকে না। তো খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ আলমিরার মধ্যেই নুজহাতের আব্বুর পাঞ্জাবি পেয়ে গিয়েছি। তো এখন তাকে পাঞ্জাবি দিব, উনি হচ্ছে সব কিছু কমপ্লিট করে পরিপাটি হয়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে চলে যাবেন। আর এটা ছিল শুক্রবারের ভিডিও, তাই শুক্রবার হলেই নামাজের একটু আগ্রহ অনেক বেশি থাকে অন্যান্য দিনের থেকে, কারণ শুক্রবারের মর্তবাটা অন্যান্য দিনের থেকে অনেক বেশি থাকে, মর্যাদা বেশি থাকে, আমলটাও শুক্রবারের দিন কিন্তু অনেক বেশি থাকে। তো যে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত একটু আমল করার, কারণ শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকলে হবে না, আখিরাতেরও কিছু গোছাতে হবে। দুনিয়া হচ্ছে নিজেদের চলার জন্য, আর আখিরাতের কাজ হচ্ছে আমল।
তাই আখেরাত এবং দুনিয়া দুটো নিয়েই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ এই যে শশাগুলো কেটে নিয়েছি, লেবুগুলো কেটে নিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে জোহরের সালাদটা আদায় করে নিব এবং নুজহাতের রাব্বুর নামাজ পড়ে আসলে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। নুজহাতকে অলরেডি বলে দিয়েছি যে তুমি গোসল করে জোহরের সালাদটা আদায় করে নাও। ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবার শরীর সুস্থ থাকুক, নেক হায়াত ও নেক আমলে পরিপূর্ণ থাকুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।